এখান থেকে আমরা একটা এরকম সরলরেখা টানছিলাম, আর এর উপর একটা চলমান বিন্দু দিছিলাম। সেটা ধরছিলাম আমরা কত পি, আর এটাকে এস ধরছিলাম, আর একটা নির্দিষ্ট রেখা ছিল, এখান থেকে একটা লম্ব টানছিলাম। এই গত ক্লাসে আমরা শিখছিলাম যে এরকম একটা স্থির বিন্দু আর একটা চলমান বিন্দু, আর একটা স্থির বিন্দু, আচ্ছা হলো না, একটা স্থির বিন্দু আর একটা চলমান বিন্দু আর একটা কি নির্দিষ্ট রেখা, তিনটা জিনিসের কথা আমি গত ক্লাসে বলেছিলাম। তো আমরা এই স্থির বিন্দু বা নির্দিষ্ট বিন্দুটাকে বলছিলাম উপকেন্দ্র। হ্যাঁ, এটাকে কি বলছিলাম? উপকেন্দ্র। তার স্থানাঙ্ক ধরছিলাম আলফা আর বিটা, আর এটা পি চলমান বিন্দু, যে কোনো একটা বিন্দু দিছিলাম, আর এটা একটা নির্দিষ্ট রেখা, এই রেখাটার নাম দিছিলাম দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা। হ্যাঁ, আর এখানে একটা এম দিছিলাম। তাহলে গত ক্লাসে আমরা শিখছিলাম এটা কনিকের সমীকরণ, এটাকে বলছিলাম যে কনিকের সাধারণ সমীকরণ। গত ক্লাসে কয়েকজন আমি দেখছি এখানে কনিকের সাধারণ সমীকরণ, আমি শর্টকাটে দিলাম। হ্যাঁ, কারণ নতুন কিছু আমি দেখছি, এই কারণে একটু শর্টকাটে একটু দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। তো এখন দেখো আমরা বুঝে দিব সামি। জি স্যার। আমরা আজকে মেইনলি যে জিনিসটা শিখবো, যে এই যে ই পাইলাম, ইতে কি ছিল সামি? সামি, জি স্যার। ইতে আমরা কি বলছিলাম? স্যার ধ্রুবক। ধ্রুবক। স্যার উৎকেন্দ্রিতা, উৎকেন্দ্রিকতা। হ্যাঁ, স্যার উৎকেন্দ্রিকতা। গুড হবে। ইতে ইসেন্ট্রিসিটি, ইসেন্ট্রিসিটির ই। হ্যাঁ, তো এই ই কে আমরা নাম দিয়েছিলাম যে হলো উৎকেন্দ্রিকতা। ইসেন্ট্রিসিটির বাংলা হলো উৎকেন্দ্রিকতা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা ছিল আমাদের উৎকেন্দ্রিকতা ই, ঠিক আছে। আচ্ছা, এখানে লালটা আমি একটু অন্য কাজ করব। মেইনলি ই ইজ ইকুয়াল টু এসপি বাই পিএম পাইছিলাম, তাই না? এখন দেখো ই এর মান আমি গত ক্লাসে বলেছিলাম যে উৎকেন্দ্রিকতার উপর ডিপেন্ড করে অনেক কিছু। ই এর মান কমলে বা বাড়লে তার জ্যামিতিক শেপ কিরকম হবে সেটা মূলত ই এর উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো এইখানে আমি একটা জিনিস দেখো, আমরা প্রথমে যদি একটা সার্কেল ড্র করি, তো সার্কেলের একটা কেন্দ্র থাকে, একটা স্থির বিন্দু থাকলো ধরো। এইখানে আমি বলেছিলাম যে কি, এরপর বিন্দু দিলাম কত পি। আচ্ছা দেখো, আমরা এইটাকে কি বলছিলাম? এস ধরছিলাম, তাই না? ধরছিলাম হলো এস। আর এইখানে একটা রেখা ছিল, নির্দিষ্ট একটা রেখা ছিল, এই পাশে ছিল না? এরকম এরকম একটা রেখা ছিল না? দিয়ে এখান থেকে আমরা কি একটা লম্ব টানছিলাম না? টানছিলাম, এটা টানছিলাম। দেখো, জি স্যার। এরকম একটা রেখা টানছিলাম। তাহলে তখন আমরা বলছিলাম এসপি বাই এটা পি ধরছিলাম পিএম। হ্যাঁ, তো আমরা ধরলাম যে বৃত্তের ক্ষেত্রে তোমার এই যে লম্বটা পিএমটা, ধরো এই দ্বিকক্ষ রেখাটা এতটাই দূরে আছে, এতটাই দূরে আছে যে অসীমে আছে, এতটাই দূরে আছে, ধরো অসীমে আছে। তো তোমার যদি এই দ্বিকক্ষ রেখাটা আমি এখন মুছে দিই, ধরো অসীমে আছে, আমাদের লিমিটের বাইরে আছে। তো তুমি এখানে দেখো পি ইজ ইকুয়াল টু কত? এসপি বাই পিএম। ধরো পিএম যদি আমাদের দেখার বাইরে থাকে, তার মানে কি এটা ইনফিনিটি আছে, তাই না? অসীমে আছে। ধরো এসপি এর একটা মান আছে, সাপোজ ধরলাম এটা মান, হ্যাঁ, যে কোনো একটা মান। আর পিএম কি যদি ইনফিনিটি হয়, সামথিং বা ইনফিনিটি কি হয় কে বলতে পারবে? এটার উপর আমি শিখাইছি অসংজ্ঞায়িত। 1/0 ইনফিনিটি শিখাইছিলাম। 1/infinity তাহলে স্যার জিরো হবে, জিরো। জিরো হবে। গুড। 1/infinity মানে জিরো। তুমি যদি ইনফিনিটির মান এরকম করে বসাবো, তাহলে তো নিচে ভগ্নাংশ থাকে, উল্টা দিলে 0/1, আলটিমেটলি কত? জিরো। ঠিক আছে, ওই দিকে যাবা, তাহলে এটা কি হয়ে যায়? জিরো।
তার মানে আমরা মনে রাখবো এর মান যদি 0 হয় সেটা কিন্তু সার্কেল হবে। এর মানটা কি যদি 0 হয় সেটা কি হবে? সার্কেল হবে। মনে থাকবে? এর মানটা যদি 0 হয় সেটা হয়ে গেল বৃত্ত। এটা খুব একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। হ্যাঁ, এবার ধরো আমি কি করলাম, এই যে আমার দ্বিকক্ষ রেখাটা আগে এতটাই দূরে ছিল যে অসীমে ছিল, এতটাই দূরে ছিল যে সেটা অসীমে ছিল। এখন কি আমি আমার দেখার সীমার ভিতরে নিয়ে আসলাম, সে এখানে নিয়ে আসলাম, এটা সেই পিএম। তো এখন দেখো, আর এটা তো ছিল। হ্যাঁ, তো এখন দেখো আমি এইখানে কি করলাম, আচ্ছা স্যার, এটা অসীমে কিভাবে? বললাম এখন যদি এটা যদি আমি না ধরি, বুঝছো, এটা সার্কেল হয় না। ঠিক আছে, আমরা ধরো পিএম একদম অসীম থেকে শুরু করে আস্তে 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 বাড়াইতে, এটা জাস্ট শুরু একটা। হ্যাঁ, ঠিক আছে আমি জি স্যার। এরপরে দেখো পিএমটা আমি কাছাকাছি নিয়ে আসলাম, পিএমটা কাছাকাছি নিয়ে আসলাম। এখন তুমি কি করলে, এই যে ধরো এটা একটা ফুটবল, একটা সার্কেল, তুমি এটাকে এখন চাপ দিলে, চাপ দিলে কি হয়ে যায়, একটু চ্যাপ্টা হয়ে যায় না? তাই কি? চাপ দিলে কি হয়ে যাবে? চাপ দিলে কি হয়ে যায়, একটু চ্যাপ্টা হয়ে যায়। কোশ্চেন হলো স্যার আমি এদিকটা চাপ দিব না এদিকটা চাপ দিব, যে কোনো একদিকটা দিলেই হবে। আমি এইদিকে দেখা বলে আমি এই দিক থেকে চাপ দিলাম, তাহলে একটু চ্যাপ্টা হয়ে যাবে জিনিসটা। এরকম হলো কি? ঠিক আছে, চাপ দিলে জিনিসটা একটু চ্যাপ্টা হয়ে গেল। ঠিক আছে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে নাকি? বলো বলো বলো। এই জিনিসটা একটু চাপ দিলাম, চাপ দেওয়ার ফলে একটু চ্যাপ্টা হয়ে গেল। তো আমরা তখন দ্বিতীয় রেখাটা আমরা আমাদের হলো সীমার মধ্যে নিয়ে আসছি। সীমার মধ্যে নিয়ে আসছি মানে কি, এসপিটা কতটুকু আর পিএমটা কতটুকু বলো তো, বলো। এসপিটা কতটুকু আর পিএমটা কতটুকু? আর এসপি তো আমরা দেখতেছি যে এখানে আমি এখানে একটা পয়েন্ট ধরলাম, এই জায়গায় একটা পয়েন্ট ধরলাম, সে ঠিক আছে, এই জায়গায় একটা পয়েন্ট ধরলাম কত, এই যে আবার একটা পি ধরলাম। এইখান থেকে এসপিটা কতটুকু ছোট, ছোট, আর পিএমটা কত অনেক বড়। তার মানে এখন এখানে তুমি যদি ধরো যে কি আসবে দেখো, এসপি এসপি এসপির একটা ধরো তুমি একটা ভ্যালু ধরবে কত, 1, আর পিএমটা 1 এসে তাহলে অনেক বড় না? হ্যাঁ, সে 3 ধরলে কোনো সমস্যা আছে? বলছো আমার কথা? এসপিটা কতটুকু, এসপিটা কতটুকু আর পিএমটা কতটুকু? তার মানে কি, এসপিটা ধরো আমি যদি 1 ধরি আর পিএমটা আমি 3 ভাগ করে 3 ধরে দিলাম, কোনো সমস্যা আছে সামি? না স্যার। না। তার মানে দেখো, আমি যখন এটাকে চাপ দিয়েছি, হ্যাঁ, তখন এর মান 0 থেকে বেড়ে, হ্যাঁ, 1 এর মধ্যে আছে। 0 থেকে বেড়ে স্টার্টিং কত, এর মান 0 ছিল, 0 থেকে বেড়ে আমি কি কিসের ভিতরে চলে গেছে, 1 এর থেকে ছোট হয়ে গেছে। ই লেস দ্যান 1 হলে সেটা আগেরটা আমি বললাম যে বৃত্ত, পরেরটা বলবো এটা উপবৃত্ত। তাহলে উপবৃত্ত কেমন হয় দেখতে, আমি বুঝলাম যে একটু চ্যাপ্টা কোয়ালিটি। উপবৃত্ত দেখতে কেমন হয় সেটা হলো চ্যাপ্টা কোয়ালিটি। উপবৃত্ত সম্বন্ধে আমরা আগে একটু ধারণা নিয়েছিলাম। তো ওইখানে এর মানটা আমি দেখলাম যে মাস্ট বি দেখো 1 এর ছোট আসবে। আমি তখন এইখানে বুঝে ফেলেছি এর মান 1 এর থেকে ছোট, সেই জন্য বললাম যে 0 থেকে এর মান যখন 0 ছিল তখন আমি একটু চাপ দিচ্ছি, 0 থেকে 1 পর্যন্ত চলে গেছে, 1 এর থেকে ছোট হবে। হ্যাঁ, ঠিক আছে। এরপর এই জিনিসটাকে স্যার এখানে একটা কোশ্চেন। হ্যাঁ, তাহলে তো স্যার এখানেও পিএম তো ইনফিনিটি হওয়ার কথা ছিল, কারণ এটা তো ধরা ছিল না আমাদের। বুঝে যাচ্ছে আমি। মানে এখানেও তো স্যার পিএম ইকুয়াল টু ইনফিনিটি ধরার কথা ছিল, তাহলে এখানে আমরা কিভাবে মানব? না, পিএমটা আমরা কাছাকাছি নিয়ে আসছি, পিএমটা আমরা কাছাকাছি নিয়ে আসছি। হ্যাঁ, ঠিক আছে, পিএমটা কাছাকাছি নিয়ে আসছে, আগে ছিল অসীমে। ঠিক আছে, আমি যদি ইনফিনিটি ধরি
তাহলে তো আমার সে আবার সে সার্কেল হয়ে যাবে। আচ্ছা স্যার, আমরা উপবৃত্ত যদি আঁকতে চাই তাহলে আমাদের পিএম আগে নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তখন তোমার এইগুলো তখন হলো আমি জাস্ট প্রুফ দেখাচ্ছি এটা কিভাবে হলো, এইগুলো ম্যাথের ভিতরে আসবে না, ঠিক আছে। তুমি এত টেনশন করো না সামনে, হ্যাঁ ঠিক আছে। এইগুলো জাস্ট আমি প্রুফ দেখাইতেছি যে এর মান কি হলে ফাইনালি একটা রেজাল্ট দিব আমি, হ্যাঁ। এটাকে তুমি আরেকটু চাপ দিলে একটু ফেটে যাবে। চাপ দিলে একটা কি হলো, এটা হলো এরকম করে ফেটে গেল না, একটু ফেটে যাবে না, এটাকে চাপ দিলে, এটাকে চাপ দিলে একটু ফেটে যাবে। দেখো যখন চাপ দিলে ফেটে গেল, তখন আমি কি করলাম, এই দ্বিকক্ষ রেখাটা আমরা কি করলাম, একটু আরো কাছাকাছি নিয়ে আসলাম, হ্যাঁ ঠিক আছে। তো দ্বিকক্ষ রেখাটা আমি যদি এই জায়গায় আমি একটা বিন্দু ধরি, এই জায়গা ধরে আবার একটা পি ধরি, ধরো এই জায়গা দিলাম, দ্বিকক্ষ রেখাটা ইকুয়াল টু সমান সমান হলো না, আমি দেখো দ্বিকক্ষ রেখাটা কি করলাম, এই জায়গা দিলাম। এখন দেখো এই এসপি আর পিএম কি হয়ে গেছে, ইকুয়াল হয়ে গেছে। আমরা ধরছি যে দ্বিকক্ষ রেখাটা এখন কি, এটা কাছাকাছি, কাছাকাছি বলতে কি আগে একটু দূরে ছিল, এখন আরেকটু কাছাকাছি নিলাম। তো এখন দেখো এখানে যদি এসপি বাই পিএম টা ইকুয়াল টু হয়, বা এসপি ইকুয়াল টু এসপি, তার মানে কত, 1। তার মানে ই এর মান যদি 1 হয়ে যায়, সেটা হয়ে যাবে পরাবৃত্ত, মনে রাখবা, হ্যাঁ। আচ্ছা আমি আর একটু বলি, তার মানে দেখো এই পিএম টা যদি আমি আর এসপি টা যদি ইকুয়াল হয়, যদি এটা কাছাকাছি নিয়ে দেখলাম যে এইটা এটা ইকুয়াল করলাম, তাহলে ই এর ভ্যালু কত আসলো, আমার 1 সামি, ঠিক আছে। ই এর ভ্যালু আসলো কত সামি, 1 আসছে স্যার। 1। এরপরে এটাকে আমি আরো একটু চাপ দিলাম, তাহলে আর একটু ছড়ায় যাবে। ই এর ভ্যালু আগে দেখো 1 ছিল, এখন মাস মিটিং আগে 1 ছিল, একটু আর একটু ছড়াই গেলে ই গ্রেটার দ্যান 1 হয়ে যাবে, তাই না। এখন দেখো ই গ্রেটার দ্যান 1 হয়ে যাবে, তুমি কিন্তু ইজিলি বুঝে ফেলেছো। তখন আমি কি করলাম, এই পিএম টা আরো কাছে নিয়ে আসলাম, পিএম টা আরো কাছে নিয়ে আসলাম। দেখো এখানে যদি আমি একটা বিন্দু ধরি, ঠিক আছে, তাহলে এটা যদি পি হয় আর এটা যদি এম হয়, এখন দেখো পিএম টা ছোট হয়ে গেছে আর এসপি টা বড় হয়ে গেছে। তাহলে আমি কি করলাম, পিএম টা ছোট, এসপি টা বড়, সাপোজ এসপি টা 3 আর পিএম টা কত 2, এর বলে দিয়েছে যে এসপি টা বড় আর পিএম টা কি ছোট, তাহলে 3/2 মনে রাখবা। তার মানে কি ই গ্রেটার দ্যান 1, অল টাইম এই ই এর ভ্যালুটা দেখা যাবে যে 1 এর চেয়ে বড়, সেটাকে বলবো আমরা হলো অধিবৃত্ত, ঠিক আছে, সেটাকে বলবো আমরা অধিবৃত্ত। এখন এই জিনিসটা দেখো, আমি তুমি আরো চাপ দিয়ে এরকম করে একদম সোজা হয়ে স্যার অধিবৃত্তটা আরেকবার মানে এই যে পিএম টা, হ্যাঁ, আর এসপি টা, এখন দেখা যাচ্ছে না যে এসপি টা বড় সামি, জি স্যার। আর পিএম টা কি ছোট। তার মানে এখানে দেখো এসপি টা আমি 3 ধরছি, আর পিএম টা কত 2 ধরছি। তার মানে এটা ক্যালকুলেশন করলে 1.5 হয়। দেখো ই এর মান 1 এর চেয়ে বড় হয় না, জি স্যার। হ্যাঁ, তখন ই এর মান 1 এর চেয়ে বড় হলে সেটা আমরা বুঝে নিব, সেটা হলো অধিবৃত্ত হবে, হ্যাঁ। আর এটা যদি আমরা আরো চাপ প্রয়োগ করি, এরকম একটা ই হয়ে যাবে। তো এটাকে বলবো, দেখো এখন আমি একটু বলি, এর মান আমরা এত এই পিএম টা এতটা কাছাকাছি নিয়েছিলাম, আর নাই পিএম, ধরো নাই তোমার, তাহলে পিএম যদি না থাকে, হ্যাঁ, পিএম যদি না থাকে তাহলে এখানে কি হইতে পারে না, ই ইকুয়াল টু এসপি বাই কত পিএম। ধরো এসপি এর একটা মান আছে, হ্যাঁ, আর পিএম নেই, নেই মানে কত 0 আছে, সামথিং বাই 0 মানে কত ইনফিনিটি না, জি স্যার। 0 মানে ইনফিনিটি। তার মানে ই এর মান ইনফিনিটি হয়ে গেলে সেটা হয়ে যাবে সরলরেখা, ঠিক আছে। আচ্ছা আমি একটু হিন্টস দিই,
যখন এর মান 0 হবে সেটা হলো একটা সার্কেল হবে। এর এটাকে যখন এই সার্কেলটাকে যখন আমি একটু চাপ দিয়েছিলাম, চাপ দেওয়ার ফলে একটু চ্যাপ্ট হয়ে গেছিল। এইটা যখন 0 থেকে 1 এর মধ্যে ছিল এর মান, তখন সেটা হয়ে গেছিল কি উপবৃত্ত। তার ক্ষেত্রে ফার্স্টে বৃত্তের ক্ষেত্রে আমার পিএম এর মানটা ইনফিনিটি ধরছিলাম, আর উপবৃত্তের ক্ষেত্রে পিএম এর মানটা আমাদের নির্দিষ্ট একটা সীমার মধ্যে ধরছিলাম। এটাকে উপবৃত্তকে যে চাপ দিচ্ছি সেটা একটু ফেটে দিয়ে সেটা কি হয়ে গেছে পরাবৃত্ত। তখন এই এসপি আর পিএমটা ইকুয়াল হয়েছে, পিএমটা আর এসপিটা ইকুয়াল হয়েছে। এরপরে যখন ওটাকে আরো একটু চাপ দিছি তখন এই পিএমটা আরো কাছাকাছি নিয়ে আসছে, কাছাকাছি নিয়ে আসার ফলে কি হলো সেটা হয়ে গেছে অধিবৃত্ত, সেটা হয়ে গেছে কি অধিবৃত্ত, তাই না? তো এখন আলটিমেটলি দেখো এইটাকে যদি আমি আবার চাপ দিছি, চাপ দেওয়ার পর একটা সোজা স্ট্রেট লাইন হয়ে গেছে, আমরা বুঝে ফেলছি একটা সরলরেখা। কিন্তু তখন পিএম ছিল না, পিএম না থাকার কারণে আমি ক্যালকুলেশন করে দেখলাম এটা ইনফিনিটি আসলো। এখন ফাইনালি আমার যে জিনিসটা জানা লাগবে, আমি এত কিছু করলাম এগুলো জাস্ট প্রুফ দেখালাম, হ্যাঁ। এখন আমার ফাইনালি যেগুলো জানা লাগবে, 1 নম্বরে জানবো E=0 হলে সেটা হবে বৃত্ত। 2 নম্বরে জানবো 0 a এরকম হলে এটা হবে উপবৃত্ত। 3 নম্বরে জানলাম E=1 হলে সেটা হবে পরাবৃত্ত। 4 নম্বরে জানলাম E=1 হলে সেটা হবে অধিবৃত্ত। সামি সামি জি স্যার। এই হলো সারমর্ম, আমরা এগুলো প্রুফ দেখাবো, ঠিক আছে? আমার জানা লাগবে 5টা ওয়ার্ড। স্যার তাহলে এই ই এর মানটা আসলে কি স্যার? এটা হইতে ইটা কি ই হলো উৎকেন্দ্রিকতা। আমি বললাম না যে ই এর মানের উপর ডিপেন্ড করবে এর জ্যামিতিক রেখা এরকম হবে, এ বাড়বে না কমবে। হ্যাঁ দেখো ই এর মান যতটা কি হয়েছে বাড়ছে, তাই না? যতটা বাড়ছে এটা কি হয়েছে বক্ররেখাটা হয়েছে, তাই না? আর ই এর মান যতটা কমছে সেটা হয়ে গেছে একটা কি সার্কেল, আবদ্ধ সার্কেল, ঠিক আছে? এর উপর ডিপেন্ড করবে। আমরা গত ক্লাসে বলেছিলাম না স্থিতিস্থাপকতা, যে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর উপর তুমি যদি বল প্রয়োগ করো সেটা তার আকার বা আয়তনে পরিবর্তন হয়, অর্থাৎ কি বিকৃতি হয়। আবার যদি প্রযুক্ত বল তুমি সরিয়ে নাও তা আবার আগের অবস্থায় ফেরত আসে, সেটাতে ছিল স্থিতিস্থাপকতা কথা। এটাও দেখো উৎকেন্দ্রিকতা, লাস্টে কথা আছে, হ্যাঁ। এটাও ডিপেন্ড করবে এর উপর, কতটুকু বাড়বে কমবে, জ্যামিতিক শেপ এরকম হবে, ঠিক আছে? ই এর মানের উপর সবকিছু ডিপেন্ড করবে, ঠিক আছে? স্যার ঠিক আছে। একটা কোনো সমস্যা আছে এটা নিয়ে? স্যার তাহলে আমরা ই এর মানটা কিভাবে বের করতেছিলাম? ই এর মানটা কিভাবে বের করতেছিলাম, ওই যে এই জায়গায় যে মান টান বসায় আমরা এই মানগুলো পাইলাম। E=SP/PM, PM যখন ইনফিনিটি ধরছি তখন বৃত্ত হয়েছে, তাই না? আর PM যখন আমরা বড় মান ধরছি তখন হয়ে গেছে উপবৃত্ত। PM যখন ইকুয়াল ধরছি তখন হয়ে গেছে পরাবৃত্ত। PM আর SP যখন ইকুয়াল ধরছি, আর PM যখন ছোট ধরছি তো SP সে তখন হয়ে গেছে কি অধিবৃত্ত। আর PM যখন নেই একদম সোজা হয়ে গেছে, সেটা হয়ে গেছে সরলরেখা। কোন সমস্যা? এই 5টা কথা একদম কি করে রাখবে, হ্যাঁ। এমসিকিউতে একটা আসে। স্যার তাহলে এখানে পিএমটা কি? পিএমটা যে লম্ব দূরত্ব, তারপর লম্ব দূরত্ব দ্বিকক্ষ বা নিয়ামক রেখার উপর। এসপিটা এই যে একটা নির্দিষ্ট বিন্দু আর একটা চলমান মধ্যকার দূরত্ব, বা উপকেন্দ্র থেকে ওই চলমান বিন্দুর মধ্যকার দূরত্ব। জি স্যার ঠিক আছে স্যার। মুছে দিব, এবার মুছে দিব, মুছে দিব। একজন কিছু বলো। জি স্যার। আমার না ব্যাড লাগে, খালি আবল তাবল ফোন আসে, কেমন কথা বলো। একটা মাত্র আছে যে একটা নতুন সিম দিয়ে ক্লাসটা
তাহলে তো অনেক কম লাগবে। আচ্ছা দেখো, আমরা শিখেছিলাম কণিকের সাধারণ সমীকরণ। এখন আমরা শিখবো যে কণিকের সাধারণ সমীকরণ থেকে কি কি পাওয়া যায়। এক নম্বরে দিলাম এই কণিকের সাধারণ সমীকরণ থেকে, ধরো এত সমীকরণ থেকে আমরা কি কি পাইতে পারি। হ্যাঁ, এক নম্বরে দিব এইরকম এ বি সি এইচ জি এইচ জি এইচ জি, এইখানে দিলাম এফ, এইখানে দিলাম এফ, সিটা একটু মুছে সুন্দর করে দিই। এইটুকু একটু জিরো হলে সেটা হবে এক জোড়া সরলরেখা। কণিকের সমীকরণ থেকে আমরা পেতে পারি যে এইটা থেকে আমরা এইটুকু জিরো হলে পাবো হলো এক জোড়া সরলরেখা। সরলরেখাটা কিরকম হতে পারে, যেমন 3x প্লাস 4y প্লাস 2 ইন্টু কত, আরেকটা দিলাম x প্লাস y প্লাস 3 ইকুয়াল টু 0। দেখো এক জোড়া সরলরেখা, ঠিক আছে। 2 নম্বরে আমরা পাইতে পারি কি, দেখো যদি এইটুকু আমি ডেল ধরলাম, ডেল ইকুয়াল টু 0 হলে সেটা হবে এক জোড়া সরলরেখা। এইটুকু ডেল ইজ নট 0 হয়ে গেলে সেটা মাস্ট বি একটা বক্ররেখা বা কনিক হবে, একটা বক্ররেখা বা কনিক হবে, ঠিক আছে। এটা মাথায় রাখবা। তাহলে এটা আমি বলে দিলাম যে যদি ইকুয়াল টু 0 হয়ে যায় আর কোনো দিকে তাকানোর দরকার নেই, সেটা হলো এক জোড়া সরলরেখা। আর যদি ইজ নট 0 হয়ে যায় সেটা হবে কত, বক্ররেখা বা কনিক। এর ভিতরে কি কি আছে আমি এ নম্বরে দিলাম ডেল ইজ নট 0 আর h স্কয়ার ইজ ইকুয়াল টু ab। এটা হবে এত হলে বৃত্ত দিই এক নম্বরের বৃত্ত দিই। হ্যাঁ, তারপরে পরবর্তী আসি। তাহলে বৃত্তই আমি দেখো এখানে বলেছিলাম a আর b h ইজ ইকুয়াল টু 0 হলে বৃত্ত। বি নম্বরে দিই ফার্স্টে তো ডেল ইজ নট আছে, ডেল ইজ নট 0 আছে, ডেল ইজ নট 0 h স্কয়ার ইজ ইকুয়াল টু ab হলে হবে পরাবৃত্ত। দেখো এক নম্বরে বৃত্তে আমরা শিখছিলাম a আর b এর মান যদি 1 হতো আর x y যদি না থাকতো তাহলে এটা বৃত্তের সমীকরণ হতো, ঠিক আছে। দেখো a আর b এর মান যদি 1 হয়, x y যদি না থাকে, h এর মান যদি 0 হয় আর বাদবাকি এইটুকু থেকে যায়, ঠিক আছে। এই দেখো বৃত্তের সমীকরণ হয়েছে, ঠিক আছে। তার মানে কি কনিক থেকে আমরা বৃত্তের সমীকরণ পাইতে পারি। হ্যাঁ, সেগুলো পরে আসে, আমি আগে এটা লিখে দিই। তারপরে সি নম্বরে দিলাম ডেল ইজ নট 0 h স্কয়ার লেস দ্যান ab হলে হবে উপবৃত্ত। ডি নম্বরে দিলাম ডেল ইজ নট 0 h স্কয়ার গ্রেটার দ্যান ab, এটা হলে হবে অধিবৃত্ত। মনে থাকবে কয়টা কথা লিখেছি। ডেল ইজ ইকুয়াল টু 0 হলে এক জোড়া সরলরেখা, আর ইজ ইকুয়াল টু যদি 0 না হয় সেটা বক্ররেখা হবে বা কনিক হবে। হ্যাঁ, তো এইখানে দেখলাম ডেল ইজ নট 0 এর ইজ ইকুয়াল টু বি আর h এর মান 0 হলে সেটা হয়ে যাবে বৃত্ত। আর ডেল ইজ নট 0 h স্কয়ার ইজ ইকুয়াল টু ab হলে সেটা হয়ে যাবে পরাবৃত্ত। এখান থেকে এখানে তো h কি তো ট্রান্সফারে, আর a আর b কি, a হলো x স্কয়ারের সহগ, b হলো y স্কয়ারের সহগ। হ্যাঁ, ডেল ইজ নট 0 হলে h স্কয়ার লেস দ্যান ab, ab যদি h স্কয়ারের চেয়ে বড় হয় সেটা হবে উপবৃত্ত, আর ab যদি h স্কয়ারের চেয়ে কি হয়, ছোট হয়, তাহলে সেটা হয়ে যাবে অধিবৃত্ত। এবার কি সমস্যা বলো।
বলো বলো বলো। হ্যালো। স্যার বৃত্ত কখন প্রথমটা হবে? একবার বুঝান। হ্যাঁ হ্যাঁ, স্যার প্রথমটা মানে কিভাবে ওই যে স্যার বৃত্তর সমীকরণ নিয়ে গেছিলেন না, ওইটা কিভাবে জিরো ধরলেন ওইটা আরেকবার। প্রথম এইটা এ নাম্বার স্যার একদম প্রথমটা, প্রথম সমীকরণ। এইটা হ্যাঁ স্যার এইটা আচ্ছা ওকে সামি, গুড কোশ্চেন। সামি এটা একটা কন্ডিশন, দেখো এক্স স্কয়ারের সহগ কত এ, এই সেই এ, ওয়াই স্কয়ারের সহগ কত বি, এই সেই বি, তারপর ওই যে কনস্ট্যান্ট আছে এই সি, আমি কর্ণ বরাবর দিছি, আর এইচ আর জি, এই দেখো এইচ আর জি, আবার নিচে এইচ আর জি, আর এই যে এফ আর এফ, এই টোটালটা ক্যালকুলেশন করে যদি জিরো আসে তাহলে আমরা বুঝবো সরলরেখা। এখন কোশ্চেন হলো স্যার কেমনে বুঝলেন যে জিরো? এইটার মান তো আমরা জানি না। ধরো কনিকের সমীকরণ তোমার আসলো এরকম আসলো, 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার, হ্যাঁ, প্লাস কত 6xy, হ্যাঁ, প্লাস আর 2x প্লাস 2y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এরকম একটা কনিকের সমীকরণ আসলো। হ্যাঁ, তোমার দেখো এটা এর মান, এটা বি এর মান, আর এখানে এইচ, এইচ এর মান 3 পাবা না, কারণ 2h এর একটা 2 ছিল, এটা এইচ এখানে, আর এখানে কত, এখানে জি পাবা না, আর এখানে এফ পাবা না, এখানে সি পাবা না। এই মানগুলো এখানে বসাইলে ক্যালকুলেশন করে যদি জিরো আসে তাহলে বুঝবো যে এক জোড়া সরলরেখা, আর যদি না আসে তাহলে তুমি বুঝে ফেললে সেটা বক্ররেখা বা কনিক হবে। সামি এবার বুঝছো? জি স্যার। মানে এই এ বি সি এইচ জি এফ আর সি এর মান না জানা থাকলে তো আমরা কি বুঝবো যে এটা জিরো আসবে কি না আসবে? ঠিক আছে সামি? জি স্যার। এই মানগুলো আমাদের জানা থাকবে, এই মানগুলো এখানে যে মানগুলো আছে এই মানগুলো তোমার কোশ্চেনে দেয়া থাকবে, তাহলে তো তুমি ক্যালকুলেশন করলে নির্ণয় যেভাবে সমাধান করছেন আমরা নির্ণয় সমাধান করতে পারো না? জি স্যার, ওই যে কোনাকুনি গুণ দিব। হ্যাঁ, প্রথমটা নিয়ে সারিবাদ কলমবাদ, মাইনাস সেকেন্ডটা নিয়ে সারিবাদ কলমবাদ, প্লাস তৃতীয়টা নিয়ে সারিবাদ কলমবাদ, সেটা ক্যালকুলেশন করে যদি জিরো আসে তাহলে বুঝবো একটা সরলরেখা, আর জিরো যদি না আসে তাহলে বুঝবো যে সেটা একটা বক্ররেখা বা কনিক হবে। হ্যাঁ, তারপর এখানে আমি চারটা কন্ডিশন দিয়ে দিয়েছি, এই কন্ডিশনের চারটার সাথে যদি মেলে তাহলে যেটা যেটা মেলে তাহলে বুঝবো যে তুমি সেটা দেখি। যদি আমি সাপোজ এই সি নম্বর কন্ডিশন মিলে যায় তাই এইটা ক্যালকুলেশন হলে আমি বুঝে ফেলবো যে সেই কনিকটা একটা কি হলো উপবৃত্ত হবে। ঠিক আছে, এগুলো কন্ডিশন, এগুলো মনে রাখবা। হ্যাঁ, ঠিক আছে, এই নম্বরেও আসতে পারে, এমসিকিউ তেও আসতে পারে। ওকে, ঠিক আছে। জি স্যার।